একটা ছোট্ট মজার গল্প বলি আপনাদের। সালটা 2016 সাল। মোবাইলে হঠাৎ করে একটি লেখা আমার কাছে এসে পৌঁছয়। কোনো এক বন্ধু হয়তো পাঠিয়েছিল। সেখানে ছিল যে যাদবপুরে কিছু ছেলেমেয়েরা মিলে মানে ঘটনাটা হচ্ছে এরকম, তারা একটি পাঠচক্রের আয়োজন করেছেন। সেটা অনেক আমি 2016 সালে বসে, সেটা 50 বছর আগের গল্প বলছি এটা। তারা ঠিক করলেন যে সেই পাঠচক্রে নিমন্ত্রণ করবেন মানিক বন্দ্যোপাধ্যায়কে। তা মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কে যাবে? একজনকে সিলেক্ট করা হলো, সে যাবে। তা সে যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছলেন, তিনি দেখে অনেক কিছু ভেবে তো আগে থেকে গেছিলেন যে হয়তো ওনার বাড়িতে এরকম হবে, বাড়িটা ওরকম হবে, তিনি এরকম করছেন। কিন্তু তিনি বাড়িতে গিয়ে যখন জিজ্ঞেস করলেন মানিকবাবু আছেন, তখন তার বাড়ি থেকে ঘর থেকে একজন বেরিয়ে বললেন তা তিনি নেই, বাজারে গেছেন। তিনি তো শুনে অবাক। মানিক বন্দ্যোপাধ্যায় মানে যে দিবারাত্রির কাব্য লিখছে, পুতুল নাচের ইতিকথা লিখছে, সে নাকি বাজারেও যায়, এটা ভেবে তিনি অবাক হয়ে গেছেন। ছেলেরা যা হয়, 16-15 বছর একটি বাচ্চা ছেলে। তাকে বলা হলো ভেতরে সে বসতে, সে বললো না আমি বাইরেই বসছি। বাইরে সে বসলেন, অপেক্ষা করলেন, একটা মাঠে পাইচারি করছিলেন। কিছুক্ষণ পর দেখলেন লুঙ্গি পরে একটা লোক ফতুয়া পরে বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকছেন হচ্ছে ওই বাড়িতে। বুঝে গেলেন যে এটাই মানিক বন্দ্যোপাধ্যায়। তার পেছন পেছন গেলেন। মানিকবাবুও দেখে বুঝতে পারলেন যে আমার জন্যই হয়তো এসছে। কিছু জাস্ট যাওয়ার সাথে সাথে বলছেন যে ভেতরে এসো। গেলেন, ঘরে গিয়ে দেখলেন শূন্য, ফাঁকা, কিচ্ছু নেই, না আছে কোনো বইপত্র, কিচ্ছু না। একটা চেয়ার টেবিল, একটা বিছানা রয়েছে, চেয়ার টেবিলে একটা দুটো মাত্র বই আর একটু কাগজ পেন্টের এরকমই কিছু ছিল সম্ভবত। তা সেখানে অনেক কথোপকথন হয়। এই লেখাটা পড়ে আমার হঠাৎ করে মনে হলো যে এটার উপর একটা ছোট্ট করে তথ্যচিত্রের মতন যদি কিছু করা যায়, মানে একটা ডকুমেন্টারি ঠিক নয়, শর্ট ফিল্মও ঠিক না, কিছু একটা যদি মাঝারি কিছু করা যায়। তা লিখে ফেললাম স্ক্রিপ্টটা লিখে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের উল্টোডাঙার এখানে বিআরএস কত নাম্বার আমার ঠিক মনে নেই, তবে সেই ঠিকানায় পৌঁছে গেলাম। যার বাড়িতে পৌঁছলাম তার ফ্ল্যাট নাম্বারটা ছিল A6, এটা আমার মনে আছে। ফ্ল্যাটটা হচ্ছে শঙ্খ ঘোষ। স্যারকে গিয়ে স্যারের বাড়িতে যখন ঢুকছি, কলিং বেল দেওয়ার সাথে সাথে একজন পরিচারিকা দরজা খুলে বললেন কাকে চাই। তখন আমি বললাম যে স্যারের সাথে দেখা করতে এসেছি। তা বললেন বসো। আমি ঢুকে ওনার বসার ঘরটাতে যখন যাচ্ছি, আমি দেখতে পেলাম স্যারের বেডরুমটা। স্যার জানালার দিকে, ততক্ষণে তিনি মানে ওই সকালবেলা বহু কষ্টে আমরা তো স্নান করে, আমার সাথে আরও সম্ভবত 2জন বন্ধু গেছিল, আমরা তো বহু কষ্টে সকালে স্নান টান করে গেছি সকাল 7টার সময়। স্যার সেই সময় দেখলাম পরিপাটি হয়ে একদম পাট ভাঙা যেরকম ধুতি এবং পাঞ্জাবি হয় পুরো সাদা পরে, তিনি জানলার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে, যে দৃষ্টির কোনো নির্দিষ্ট কিছু হতে পারে না, একটা মনে গোটা পৃথিবীকে দেখছেন এরকম দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে আছেন। তা আমি সেটা উঁকি মেরে দেখে আবার বসে পড়লাম জায়গাতে। 1-2 মিনিট 5 মিনিট আমরা গল্প করতে করতে স্যার এলেন। এসে যেই এলেন বসার ঘরে, আমরা দাঁড়িয়ে বললাম ক্ষমা করবেন, অযাচিত অতিথির মতন চলে এলাম। স্যার বললেন যে গোটা পৃথিবীতে সমস্ত অতিথি অযাচিতই হয়, বসো, চিন্তা করো না। তা এটা হলো। বসে উনি বললেন কী জন্য আসা। তখন ওনাকে বললাম যে আমরা এরকম করতে চাই। ওই যেই গল্পটা বলছিলাম ছোটো ছেলেটা, সেটা ছিল আসলে শঙ্খবাবু নিজে। তা স্যার হঠাৎ করে বললে ভালো কথা করো, এবং স্ক্রিপ্টটা পুরোটা শোনালাম। তা বলছে সবই ঠিক আছে, তবে এটা তোমরা জানলে কোথা থেকে? বলছে স্যার এটা আমি ইন্টারনেটে এইসবও পাওয়া যায়। আমি হ্যাঁ। বলে বইটা কি পড়েছো? না কোন বই? না ওই যেই বইটা আমি লিখেছিলাম, যেই বইটার থেকে এই লেখাটা কপি করা হয়েছে। না স্যার সেটা তো পড়িনি। আমাকে বললো একটা কাগজ নাও। হ্যাঁ স্যার বলুন। সময়ের জলছবি, এই বইটাতে তিনি লিখেছেন যেরকম যত মানুষের সাথে তার সাক্ষাৎ ছিল সব ঘটনাগুলো তো লিখেছিলেন। এবং এবার ফিরে আসি এই গল্পটার মধ্যে। সেই গল্পের বইটার মধ্যে ছিল কি, তাই এরকম করে হঠাৎ করে যখন ওই 16 বছরের বাচ্চা ছেলেটি যখন গেছিলেন মানিকবাবুর বাড়িতে, বসে থাকাকালীন মানে শঙ্খবাবু যখন বসেছিলেন, মানিকবাবু ঘর থেকে এসে বেরিয়ে বসে বললেন যে তোমাদের অনুষ্ঠানে কি করবে? বলছে কি করতে হবে, লেখা চাই তো? ঠিক আছে তোমরা ঠিকানা দিয়ে যাও, আমি তাহলে লেখা পাঠিয়ে দেবো। এখন কিছু লেখা আমার হাতের কাছে নেই, লেখা হলে আমি পাঠিয়ে দেবো। বলছে না স্যার লেখার জন্য আসিনি, আপনাকে যেতে হবে, আমরা একটা অনুষ্ঠান করছি, সেখানে বিভিন্ন এই মার্ক্সবাদীর ওপর একটা কিছু আলোচনা সভা চলছে, সেখানে আপনাকে আসতে হবে বক্তা হিসেবে। বলছে তাই নাকি? আমাকে নিমন্ত্রণ করা, বেশ যাব। তখন হঠাৎ করে বলছে যে আমার লেখা কিছু পড়েছো? শঙ্খবাবু বলছেন যে হ্যাঁ পড়েছি। কী কী পড়েছো? তিনি যখন বললেন এই সবই পড়েছি। মানিকবাবু বলছেন কিনে পড়েছো? বলছে না স্যার কিনে তো পড়িনি। তাহলে কি করে পড়লে? না মানে বন্ধুর থেকে চেয়ে চিনতে বা লাইব্রেরি থেকে নিয়ে। বাহ, তা কী করে হবে বলো তো এরকম করলে?
তোমরা কেউ বই কিনবে না, এদিকে প্রকাশকের কাছে যখন টাকা চাইতে যাবো প্রকাশক বলবে বই বিক্রি হচ্ছে না, টাকাটা দেবো কোত্থেকে আপনাকে। ভেবে দেখুন গল্পটা, 60 বছর আগে, অ্যাপ্রক্সিমেটলি 50-60 বছর আগে শঙ্খবাবু মানিকবাবুর বাড়িতে গেছিলেন, মানে শঙ্খ ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তিনি অপ্রস্তুত হলেন যে তার বই তিনি লিখে মানে কিনে পড়েননি। আমরা 3 বন্ধু তখন অপ্রস্তুত হলাম যে আমরা তার লেখাটি এই ঠিক এতগুলো বছর পর তার এই সময়ের জলছবি বইটি না পড়ে ইন্টারনেটে কোনোভাবে পেয়েছি, পেয়ে হঠাৎ মনে হলো যে একটা ছোট ডকুমেন্টারি করবো বলে স্ক্রিপ্ট লিখে নিয়ে চলে গেছে, কিন্তু বইটিই পড়িনি। তা এটা অদ্ভুত একটা মিল নয় না, তাই নয় কি? তা তারপরে যখন স্যারকে বললাম যে স্যার তাহলে কি একটু পারমিশন কিছু কাগজে লিখে দেবেন, উনি মজা করে বললেন যে আমি তো এখনও বেঁচে আছি নাকি, তুমি করো, কোনো অসুবিধা নেই, আমি আছি। তা এবার যখন বেরিয়ে আসবো আমরা, আরেকটি মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি যখন ওনাকে আমি বললাম স্যার আপনাকে, আমি তো কবিতা টুকটাক লিখি, আমি কি আমার কবিতা আপনাকে শোনাতে পারি? শোনাও। শোনানোর পর বললাম কেমন লেগেছে, এটা যখন জিজ্ঞেস করলাম স্যার আমাকে বললেন যে এবার আজকের পর থেকে পৃথিবীতে যখনই কাউকে কোনো কবিতা শোনাবে আর জিজ্ঞেস করবে না কেমন লেগেছে। ওনারা বক্তব্য বুঝতে পারলেন যে কবিতার ভাবমূর্তিতে এক একজনের কাছে এক এক রকম, মানে কবিতার অনুভূতিতে এক একজনের কাছে এক এক রকম, যে যেভাবে আবিষ্কার করে, তাই ভালো মন্দ কিছু হতেই পারে না। মানে আমার মনে হলো এই কারণে হয়তো বলেছে। আরেকটি মজার ঘটনা বলি, মানে ওইখানে একটা মজার ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যে যখন ছুটি নিয়ে আসবো আমরা, তখন স্যারকে বললাম যে স্যার তাহলে আমরা কাজটা করে, মানে আগে স্ক্রিপ্টটা ভালো করে, উনি কিছু স্ক্রিপ্ট কারেকশন করতে বললেন আমাদের, তা বললাম স্যার করে নিয়ে আমরা তো আগামীতে আসছি কিছুদিন পর। বলছে এবার যখন আসবে ফোন করে এসো। আল্লাহ ঠিক আছে, কিন্তু আপনার ফোন নাম্বার তো আমাদের কাছে নেই। আল্লাহ ঠিক আছে আসবো, কিন্তু ফোন নাম্বার তো নেই। স্যার তখন বললেন যে ঠিক আছে লেখো। আমি ডায়েরি বের করে লিখছি, ল্যান্ড ফোনের নাম্বার দিচ্ছেন, আমি এক্সাম্পল সহকারে কলকাতা বুকশেলফের নাম্বারটাই ব্যবহার করছি। তিনি বলছেন 0043, আমি লিখলাম 0043। উনি জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়িয়ে গেলেন, আমি অপেক্ষা করলাম। হ্যাঁ স্যার তারপর? হ্যাঁ লেখো। না আগে, পরে নয়, আগে লেখো 2356। আমার সাথে কি মজাটাই না করলেন বাবু। প্রথমে উনি মানে প্রথমে যে 4টে অক্ষর শব্দ বর্ণ কী বলে সংখ্যা বললেন, সেটা শেষেরটা আগে বললেন, তারপরে গিয়ে বললেন হচ্ছে প্রথম 4টে। আমাকে একটুখানি ঘোল খাইয়ে দেওয়ার মতন হলো ব্যাপারটা। তা আমরা কিছু বলতে পারলাম না। আরেকটা মজার ঘটনা আপনাদের বলি। সেখানে আমার এক বন্ধু ছিল, বন্ধুটি একটুখানি ধার্মিক, ভালো ধার্মিক, মানে খারাপ ধার্মিক নয়। সেদিনকে ছিল নাগ পঞ্চমী, তা ওর বাড়িতে পুজো আছে বলে ও উপোস ঠিক নয়, তবে নিরামিষ না সরি উপোস রয়েছে, মনে হয় যতদূর আমি স্মৃতিতে ভুল না হলেও উপোস রয়েছে। এবার আপনারা যারা গেছেন শঙ্খবাবুর বাড়িতে তারা জানেন, মানে শঙ্খবাবুর বাড়িতে যখন রোববার করে, দিনটা রোববার ছিল, যখন বসা হয় তখন মানে সিঙ্গারা সন্দেশ কোনো কিছুর কমতি থাকে না। প্রত্যেকে একদম যে যতগুলো পারবে সিঙ্গারা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, একদম অসাধারণ খেতে সেই সন্দেশ। আমি জিজ্ঞেস করি স্যার কোথা থেকে আনান আপনি? তা যাই হোক, তা আমার বন্ধুকে যখন সকলকে যখন ওখানে, ততক্ষণে আরও অনেক লোকেরা এসে গেছিলেন, তা ওনার পরিচারিকা যিনি থাকেন তিনি এসে ট্রেটা রাখলেন, রেখে সন্দেশটাও রাখলেন, সিঙ্গারাটাও রাখলেন, সবাইকে বললেন খাওয়ার জন্য। আমি নিলাম, আমার আরেক বন্ধু নিল, সেই বন্ধুটি নিল না। স্যার তখন শঙ্খবাবু বললেন যে তুমি নাও। না স্যার আমি খাবো না। কি তোমার বয়সে তো আমি অনেক সিঙ্গারা খেতাম, তুমি খাবে না? বলছে না স্যার। স্যার বলছে কি কেন খাবে না কেন, সিঙ্গারা পছন্দ করেন, অন্য কিছু দেবো? তখন মানে উনি আমি যেই ভয়েসে বলছেন, তো আপনারা জানেন, অনেকেই জানেন যে উনি তো এই ভয়েসে কথা বলেন, উনি খুব মৃদু স্বরে কথা বলেন। তুমি খাবে না তাহলে কি করে, মানে অন্য কিছু কি ব্যবস্থা করে দেবো, এরকম করে বলেন ব্যাপারটা। তা আমি তখন পাশ থেকে বললাম স্যার ও খাবে না কেন, ওর আজকে নাগ পঞ্চমী, উপোস করেছে। কি বললেন বলুন তো? তারপরে শঙ্খবাবু তখন ওই বন্ধুর দিকে ঘাটটা নাড়িয়ে এরকম করে বললেন, শোনো বাড়িতে গিয়ে ভালো করে স্নানটা সেরে নিও, বুঝলে? তুমি এই দুনিয়ার সব থেকে বড় নাস্তিকের বাড়িতে এসেছো কিন্তু। এটা হচ্ছে তার উত্তর, এবং খুব শান্তভাবে বললেন কথাটা, এখন আমার কানে বাজে। এবং আমার দুর্ভাগ্য হচ্ছে যে স্ক্রিপ্টটা রেডি হয়েছিল, মানে তখন আর করা হয়নি। স্ক্রিপ্টের কাজ প্রায় ফাইনাল করে যখন প্ল্যান করলাম যে মানে টাকা পয়সা তো জোগাড় আছে না, মানে জোগাড় করতে সময় লাগবে, দু একজনের সাথে কথা বলে যখন সেই সময় দাঁড়িয়ে, তখন তো কলেজে পড়ি, টাকা পয়সা টুকটাক করে জোগাড় করে কিছু টাকা ব্যবস্থা করে প্ল্যান করে কে অভিনয় করবে কি না করবে সব কিছু করে যখন রেডি হলাম, তার ঠিক 7 দিন পরে তখন শঙ্খবাবু জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন। বাকি বন্ধুরা বলছে, আমি যে থিয়েটারের গ্রুপে করতাম সেই সময়, এক দাদা বলছেন যে দেখ শঙ্খবাবু কিন্তু জ্ঞানপীঠটাও পেয়ে গেল, তুই এবার তাড়াতাড়ি ডকুমেন্টারিটা তো শ্যুট করে নে, নাহলে কিন্তু এরপরে স্যারকে পাবি না। স্যার এমনি বয়সও হচ্ছে, তখন শটও দিতে পারবে না, তো টেকও দিতে পারবে না। আমি বললাম হ্যাঁ ঠিক। তার ঠিক 7 দিন পরে খবর পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খবাবু আর নেই।
আজকে সালটা 2025, এই ঘটনা হচ্ছে 2016 সালে সেপ্টেম্বর অক্টোবর ওরকম সময়, বা শঙ্খবাবু চলে গেলেন তারপরে, কবে গেছে ঠিক মনে পড়ছে না, তারপরের বছর নাকি। আমার সেই স্ক্রিপ্টটা এখনও রয়েছে, তবে শঙ্খবাবু যেহেতু নেই এবং সেখানে যেহেতু দুটো শ্যুট আমার করার প্ল্যান ছিল, একটা সাদা কালোতে ওই পুরনো যুগের যারা ছিল, একজনকে মানিক বন্দ্যোপাধ্যায় সাজানো হতো, একজনকে করা হতো হচ্ছে শঙ্খবাবু, আর তার সাথে সাথে একটা রঙিন চলতো, সেই রঙিনে আমরা 3 বন্ধু মিলে গেছিলাম, তারা এবং শঙ্খবাবু সেই স্মৃতিচারণা করছেন, ঘটনাগুলো নিজের মুখে বলছেন এবং আমরা যাচ্ছি, এবং তারপরে আমরাও আমাদের ঘটনাগুলো বলছি, স্যারের সাথে হওয়া প্রথম দিনের ঘটনাটা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পুরো স্ক্রিপ্ট এরকম করে সাজানো হয়েছিল, মানে 50 বছর আগে 50 বছর পরে, সেটা আর করা হলো না, ব্যাড লাক। যাক, এটা হলো আমার সাথে ঘটা জীবনে একটি দারুণ ঘটনা। এরকম কত ঘটনা যে আছে, এক এক করে এবার প্ল্যান করছি আমরা, শুধু আমার নয়, আমার সাথে এরকম প্রচুর মানুষের সাথে যা যা এরকম ঘটনা ঘটেছে সেগুলো আমরা নিয়ে গল্প করব, আমরা আড্ডা দেবো, আপনাদের শোনাবো, ভাগ করে নেব। আমি খুব একটা ভালো কথা বলতে জানি না হয়তো, তো অনেক কথা আটকে গেল, অনেক কথায় হয়তো মানে কি বল টেল ড্রপ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। যাই হোক, সময়ের জলছবি বইটি পড়তে পারেন, খুব ভালো বই। শুধু সময়ের জলছবি কেন, বাড়িতে বসে সমস্ত বিশ্বে বা সমস্ত ভারতবর্ষে যে যেখানেই আছেন, কোনো যদি বই লাগে, বই কেন শুধু বই নয়, মানে বই, এই যে ধরুন ক্যালেন্ডারটা রয়েছে, কিংবা মানে এডুকেশনাল যে ইকুইপমেন্টস যেগুলো থাকে, বা যা যা দরকার হয়ে থাকে, মানে আমাদের পড়াশোনার জন্য ম্যাপ লাগে, স্কেলেটন, যারা সায়েন্স নিয়ে পড়ছেন স্কেলেটন লাগে, নার্সিং যারা করছেন নার্সিংয়ের বই লাগলো, বা ধরুন অ্যাপ্রন লাগছে, যা যা লাগবে, বইপত্র, খাতা, ডায়েরি, পেন, পেন্সিল, যে যেটা অর্ডার করতে চান, সমস্ত ভারতবর্ষতে সিওডি অ্যাভেলেবেল আছে এবং সমস্ত বিশ্বে ডেলিভারি পাবেন। তা আমাদেরকে অর্ডার করতে পারেন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো, আপনাদের অপেক্ষায় থাকবো, দেখা হবে। আর আমাদের অ্যাড্রেস আপনাদের জানাই আছে, আর এই ভিডিও শেষে বা শুরু থেকে চেষ্টা করবো একটা আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়ার, অ্যাড্রেস দিয়ে দেওয়ার। যদি কোনো বই লাগে তো অর্ডার করবেন আমাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।